হ্যালো গাইস, আমাদের স্টোরি প্যাকেট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক, থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। লজ্জায় মাথা কাটা যাচ্ছে চারুর। শীতের শুরুর আগেই গলায় মাফলার পরতে হয়েছে, তাও আবার শাড়ির সাথে। শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষিকাদের ড্রেস কোড শাড়ি, সেখানে মাফলার বিনা নেন তবে সে বাধ্য। গলায় মস্ত বড় দাগ, ভাগ্যিস বাড়ি থাকতেই দেখেছে, না হয় আজ তার নামে সেও নাম হয়ে যেত। সবাই মস্করা করত, অনেকে ভালো চোখেও দেখতো না। কাব্যকে শাসানোর সুযোগ পায়নি, সে ঘুমের রাজ্যে মগ্ন ছিল, আজ ডেকেও দেয়নি। তাকে ফোঁস করতে করতে বেরিয়েছে। এক মেয়ে ছাত্রীকে দেখে মাথায় বুদ্ধি এলো, হেজাব পরে আসতো, তাহলেই তো এত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হতো না। সকাল সকাল কি রেখে কি করবে সেটাই বুঝে উঠতে পারেনি। বুদ্ধিটাও আসতে বেশ দেরি করেছে। মিস রাইসা এবং তানভীরকে এগিয়ে আসতে দেখে ভরকে উঠে চারু। এদের মুখোমুখি হলেই প্রশ্ন করবে, এড়িয়ে যেতে চাইল, তার আগেই তারা এসে হাজির। যেই ভয় ছিল সেটাই হলো। মিস রাইসা প্রশ্ন করলো, চারু ম্যাডাম, আপনার গলায় মাফলার কেন? আপনি অসুস্থ নাকি? চট করে মাথায় মিথ্যে বাহানা এসেছে, অসুস্থতা। চারু নিচে গলায় উত্তর দিল, হ্যাঁ মিস, একটু গলা ব্যথা। তানভীর এরই মধ্যে বলে উঠল, সিজনটা ভালো না, আপনি বরং আদা চা খান। চারুর মাথা দোলায়, বলে, জি, সময় হলে খেয়ে নিব। খানিকটা এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে কথা বলল চারু। তানভীরের চোখে লেগেছে এই আচরণ। অন্যদিকে চারুর মস্তিষ্কে কাব্যের ধ্যান ধারণা। নিজ থেকেই বলেছে তানভীরের সাথে প্রয়োজন ব্যতীত কোনো কথা বলবে না। রাগটা পুরোপুরি প্রকাশ না করলেও চারু অনুভব করেছে, ছেলে মানুষের ভালোবাসা কি এতটাই প্রখর হয়? প্রিয় মানুষের পাশে অন্য কাউকে এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না। কাব্যে অনুপস্থিতিতেও তাকে দেওয়া কথা স্মরণে রেখেছে চারু। অন্যদিকে এটাও চাচ্ছে না কোনোভাবে তানভীর কষ্ট পাক। তার এখানে কি বা দোষ? ক্লাসের বেল বাজতেই স্বস্তি পেল চারু। ক্লাসের বাহানায় যাওয়া যাবে। এই সময়টায় তানভীরেরও ক্লাস থাকে। তানভীরই তাদের কাছ থেকেই বিদায় নিয়ে চলে গেল নিজের ক্লাসের উদ্দেশ্যে। আমাকে না বলে কেন চলে গেলে? আর গলায় মাফলার কেন পেঁচিয়েছ? কি হয়েছে? বাড়ি ফিরে ঘরে অবধি ঢুকতে দিল না। বেল বাজানোর সাথে সাথে দরজায় দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে, যেন উত্তর না দিলে ঘরে প্রবেশ করা যাবে না। আপনি জিজ্ঞেস করছেন গলায় কি হয়েছে? হ্যাঁ, আমি ছাড়া তোমার জন্য আর কে চিন্তিত হবে? হ্যাঁ, নিজের দোষ করে আমাকে উল্টো প্রশ্ন করছেন। কি করেছে? গলার কাছ থেকে সামান্য মাফলার সরিয়ে দাগটা দেখায় কাব্যকে, পরপর আবার পেঁচিয়ে নেয়। কাব্য কিছু বলার আগেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল ভেতরে। শায়লা বেগম চারুকে দেখিয়ে বললেন, হাত মুখ ধুয়ে আয়, চা দিচ্ছি। মায়ের কথা শুনে এগিয়ে গেল চারু। ঘাড় ঘুরিয়ে একবার পেছনেও চেয়েছে, কাব্য নেই, দরজাটাও খোলা। এত দ্রুত কোথায় গেল? চোখের পলকে গায়েব? জিনভূত নয় তো? দাঁড়িয়ে স্টুডেন্টদের সামলাতে হয়, বসে বসে আয়াস করে শিক্ষকদের দায়িত্ব পালন করা সম্ভব না। গলার উপর তো আরও চাপ পড়ে, শুকনো পাতলা দেহে আর কত সয়। অনেক পর লাগাতার কাজ করায় কোমর ব্যথার আভাস পেল চারু। মেরুদণ্ড বেয়ে উঠে চলেছে এই পীড়া। ক্লান্ত মুখ পানিতে ভিজিয়ে সতেজ হলেও অভ্যন্তরীণ ক্লান্তি মিটছে না। চা খাওয়ার ইচ্ছে হলো, বিছানার শরীর এড়িয়ে দিল। মিনিট পাঁচেকে কাব্য ফিরেছে, হাতে পলিব্যাগ। চারু ঘাড় ফিরিয়ে দেখে প্রশ্ন করল, এগুলো কি? মলম এনেছি। পরপর অভিযোগের সুরে বলল, ফার্মেসি লোকগুলো অধম, এদেরকে দাগ সরানোর মলম চেয়েছি। ওরা আমার সঙ্গে দাগের বিস্তারিত বর্ণনা চাইতে শুরু করলো। কি দাগ, কেমন দাগ, কি করে দাগ পড়লো। চারু তাড়াহুড়া করে এই প্রশ্ন করে ফেলে, আপনি কি বলে দিয়েছেন কিসের দাগ? মাথা খারাপ, ওদের আমাদের ব্যক্তিগত ব্যাপার বলতে যাব? এত বোকা আমি না, ওকে? চারু ঠোঁট চেপে হাসি, জিজ্ঞেস করে দুষ্টুমি স্বরে, তাহলে কি আপনি চালাক? অবশ্যই। হ্যাঁ চালাক, সমাজের লিডার আপনি। চারু ঠাট্টা বুঝতে এক সেকেন্ডেও সময় নেয়নি। প্রেয়সীর জন্য যত্ন করে মলম এনেছে, যেহেতু অপরাধী সে, তাহলে সেই অর্থে ভুল শুধরানোর দায়িত্ব তারই। বিদ্রুপপূর্ণ মন্তব্যে ভাঁজ পড়ে কপালে। এই নাও মলম, গলে লাগিয়ে নাও। আপনি লাগিয়ে দেন, চালাক লোক। মজা নিচ্ছ আমার সাথে? হ্যাঁ। আমাকে বোকা মনে হয়? সেটা হবে কেন?
আপনি মাত্র বললেন আপনি চালাক। আমি আপনাকে বোকা ভাবতে যাব কেন? কোন সাহসে? কৌতুক করেই যাচ্ছে চারু। অন্যদিকে কাব্যের ধৈর্য কম। হনহন করে ঘুমের চারিদিকে চক্কর দিল। হনহন করে রুমের চারিদিকে চক্কর দিল। কি করবে দিশা খুঁজে পাচ্ছে না। ঘরে থাকবে নাকি চলে যাবে এই হিসাবটাও মেলাতে পারছে না। আড়ালে মুখ লুকিয়ে হাসতে লাগলো চারু। ঘুরে ফিরে এখানেই আসবে। ক্ষণিকে ছটফট তার। অবশেষে চারু চিন্তায় ঠিক হলো। কোনো উপায় না পেয়ে তার বরাবর এসে বসেছে। কাব্যকে বেশি রাখতে না দিয়ে কাছে এসে জড়িয়ে ধরে বলল, পাগল একটা। আমার ধৈর্য কম। চারু উত্তরে বলে, সমস্যা নেই তো? সত্যি সমস্যা নেই। এই যে গত রাতে তোমার উপর রাগ দেখালাম, এখনও তোমার মজা সহ্য করতে না পেরে হাসপাস করছিলাম। চারুলতা, আমার মাথায় সমস্যা নেই তো আবার? মসৃণ ঠান্ডা হাতে কাব্যের গাল জড়িয়ে চারু উত্তর দিল, আমি বাজেভাবে তোমার মধ্যে বাধা পড়ে আছি। তুমি অধৈর্য হও আর তোমার মাথায় সমস্যা থাকুক, আমার কিছুই আসে যায় না। দিন শেষে আমার স্বস্তির নীড় তুমি। তোমার সব পাগলামো আমার। নারীকে সামলা যত্নবান পুরুষ, ভালোবাসে, আগলে রাখে। কেন এই দায়িত্ব শুধু পুরুষের? আমিও পালন করব এই দায়িত্ব, তোমায় আগলে রাখার দায়িত্ব। পূর্বে তুমি যা কিছু হারিয়েছ সবটার পূর্ণতা হব, কথা দিলাম। রাগ নিবারণে জাদু জানে হয়তো। নিমিষে অধৈর্যতার বাঁধ ভেঙে গুড়িয়ে দিল। কোমল কণ্ঠস্বরে কিছু সুন্দর কাব্য হৃদয় ছুঁয়েছে। এলোমেলো অনুভূতির মধ্যে একটা স্বস্তির লীলা খেলা। আঙুলের ভাঁজে আঙ্গুল আবদ্ধ করে কাব্য। চারুর হাতের পিঠে চুমু খায়, বলে, আমার একটা জীবন ছিল প্রাণহীন, সেখানে প্রাণের সন্ধান পেয়েছি সেদিন যেদিন উপলব্ধি করলাম আমার হৃদয় হরণ হয়েছে, ভালোবাসার বীজ বপন করতে শুরু করেছে। আমার কোনো আক্ষেপ নেই সুন্দরীলতা, আমার কোনো অপূর্ণতা নেই। আমি কষ্ট পেয়েছি পূর্বে, এটা ভেবে ভুল করবে না। আমার কোনো অনুভূতি ছিল না তখন, এখন আছে। আর এই অনুভূতিগুলো স্বপ্নের চাইতেই সুন্দর। আমার একটা ঘর আছে, সেখানে আমার প্রণয়িনীর বসবাস, সাথে বাবা মা আর একটা ছোট্ট বাচ্চা ভাইও আছে। আমার সঙ্গে ছায়ার মতন লেগে থাকা একজন বড় ভাইয়ের মতন বিশ্বস্ত মানুষ আছে। দেরিতে পেয়েছি, তবে যথাযথ পেয়েছি। আমি পূর্ণ। চারুলতার ফিরে কাব্য পরিপূর্ণ। ঘরে অল্প মানুষের হইচই পড়ে গেল। একদিকে কাব্য চাচাচ্ছে, অন্যদিকে চয়ন। কাকে রেখে কার কাছে যাবে বুঝে উঠতে পারল না। তাদের মধ্যে যোগ দেয় শায়লা। অবশেষে তার গলা স্বরটা জড়িয়ে পুরো একটা মাছের বাজার। অন্যদিকে আমজাদ বসে আছে জড়সড় হয়ে। চঞ্চল সাহেব আর সেই মুহূর্ত চুপ। এই সারা বাড়িতে মাথা ধরে যাওয়ার উপক্রম। এক মুহূর্ত দাঁড়ায় চারু বসার ঘরের মধ্যখানে। যদি নিঃশ্বাস ফেলে চেঁচিয়ে উঠে সবার উদ্দেশ্যে, চুপ, একদম চুপ সবাই। এক এক করে সবার কাছে আসছি আমি। মাছের বাজার লাগিয়ে দিয়েছে। কাব্য চয়ন থেমে গেলেও দমলেন না শায়লা। রান্নাঘর থেকে চেঁচিয়ে বললেন, নতুন বউ ঘরে এসে খাবে কি শুনি? হ্যাঁ, একটা বারও পা রাখিস নি রান্নাঘরে। আমি এই বয়সে আর কত করবো? মায়ের কথা মাথা দোলায় চারু। চোখ গেল শেরওয়ানির গায়ে বসে থাকা আমজাদের দিকে। বেচারার অবস্থা কাহিল। বিয়ে করছে অথচ এক একজনের চেঁচামেচি দেখে চুপি সেরে বসে আছে। চারু আমজাদের উদ্দেশ্যে বলল, ভেবেছিলাম আপনার স্যারকে আবার বিয়ে করব, কিন্তু এসব দেখে আমার বেশ স্বাদ মিটে গেছে। সরি ম্যাডাম। বাদ দেন, আপনার কি দোষ? বলি হনন করে স্থান ত্যাগ করে। অন্যদিকে আমজাদ ঘেমে একাকার হয়ে যাচ্ছে। অদ্ভুত অনুভূতি মনের মধ্যে। বিয়ে করছে অথচ জানে না বউকে। যে তিনজনকে পছন্দ তালিকায় লিখেছিল তাদের মধ্যেই একজন। আর এই কেরামতির পেছনে আর কেউ না, স্বয়ং কাব্য আফনান। রহস্যময় বিয়ে, কবুল বলার আগ পর্যন্ত নাকি বউকে দেখা যাবে না। একটু দয়া দেখিয়ে ফোনে কথা বলার সুযোগ দিয়েছিল 2 হাত। ব্যাস, মেয়ের কণ্ঠের সাহায্যে এত বড় স্টেপ নিতে হবে? কোন জন্মে শত্রুতা করছে কাব্যকে জানে। প্রথমে বিয়ে করতে বাধা, এরপর উকিল বাবা, এখন বউকে সেটাই জানে না। মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে। বিয়ের পূর্ব মুহূর্তে মস্তিষ্ক জানান দেবে কানেকশন এরর। কাব্যের পিছনে দাঁড়িয়ে সাজালো সুরে প্রশ্ন করে চারু, কি সমস্যা? চেঁচাচ্ছেন কেন? উল্টে ঘুরে দাঁড়িয়ে থাকা পুরুষটি মুখ ফেরায়। পরনে সাদা ইন করা শার্টের সাথে কালো প্যান্ট। পেছন থেকে ঠিকঠাক লক্ষ্য না করলেও ফিরে যাইতে চোখ ভাজলো। পা থেকে মাথা পর্যন্ত বারবার চোখ বোলাচ্ছে চারু। পরিপাটি কাব্যকে ভীষণ সুদর্শন দেখাচ্ছে। এক কথা যাকে বলে চোখ ধাঁধানো সুন্দর। মুখের দাগগুলো ম্লান হয়ে আসলো, গায়ের রংটাও ফুটে উঠেছে। তার চেয়ে বেশি সুন্দর আর তার মুখের
সবসময় থাকা ছোট্ট এক টুকরো হাসি। নিজের অজান্তেই চারুর মুখে হাসি ফুটল। কালো ব্লেজারটা হাতে নিয়ে চারুর দিকে এগিয়ে দেয় কাব্য। আবদার করে, পরিয়ে দাও। অক্ষি ঘোর কাটল সবে। গুরুগম্ভীর কণ্ঠস্বরে এই ধ্বনিটাও অত্যন্ত প্রিয়। বিনা বাক্যে কাব্যের হাত থেকে ব্লেজারটি নিয়ে পরিয়ে দিতে লাগলো। বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে নির্দ্বিধায় বলে উঠে, আজ আপনাকে এত সুন্দর লাগছে বলেছে কে? বিয়ে বাড়িতে যদি কেউ নজর দেয়? দিলে মন্দ হয় না। কাব্যকে আলতো ধাক্কা দিয়ে চারু বলে উঠল, খুব শখ না? খুব। তবে শুধু চারুলতার নজরে পড়ার তীব্র শখ। কিন্তু আমার চেয়ে বেশি যে তোমাকে সুন্দর দেখাচ্ছে, তার দায়ভার কে নেবে? চারু চোখ নামিয়ে হাসে। আকস্মিক মনে পড়ে আমজাদের কথা। আকাশে মুখ নিয়ে বসে আছে বেচারা। কাব্যকে বলো, কাজটা মোটেও ঠিক করছেন না। জানেন আমজাদ সাহেব কতটা চিন্তিত? আমি কি ওকে জোর করে বিয়ে দিচ্ছি নাকি? না, তারপরও এটা কেমন বিয়ে যেখানে বর জানেই না তার বউকে? চারু কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে কাব্য বলতে লাগলো, যেমন তুমি জানতে বরকে, এটা আমার একটা রিচুয়াল। কোনদিন চারু কাব্যের বেডরুমের দিকে নজর তুলেও তাকায় না। আজ এই মুহূর্তে এসে হাজির। দুজনকে একে অপরের সাথে এমত অবস্থায় দেখে বিব্রত বোধ করলো আমজাদ। চোখ নামিয়ে কেসে বোঝাতে চাইলেও তার উপস্থিতি। চারু ছিটকে সরে যেতে চাইল, তবে পারেনি। নির্লজ্জতা দেখিয়ে এক হাতে কোমর জড়িয়ে নিজের পাশে দাঁড় করিয়েছে। আষ্টে পৃষ্ঠে বাধা চারু লজ্জায় মাথা নিয়ে ফেলল। ঠিক এই পরিস্থিতি আমজাদেরও। যে কথাটাই বলতে এসেছিল সেটা আর বলাই হচ্ছে না। বলো আমজাদ। স্যার, এবার না হয় বলে দেন আমার হবু বউকে, মানে ওই 3 জন মেয়ের মধ্যে কোনটা? কাব্য কুটিল হাসে। প্রশ্ন করে বসে আমজাদের। ঠিক বিপরীত প্রসঙ্গে বলে, বলো তো আমজাদ, আমাদেরকে পাশাপাশি কেমন দেখাচ্ছে? ভ্রুকুচ খায় আমজাদ। এটা কি তার প্রশ্ন জবাব কাটিয়ে দিল অন্য প্রশ্নের মাধ্যমে? বোবা বনে রইল সেও। উত্তর দেবে কেন? সে কি জানে না তাদের কেমন দেখায় পাশাপাশি? বলছো না কেন? তুমি কি জেলাস আমজাদ? না স্যার। তোমারও তো এই দিন আসছে, তুমি কেন হিংসে করছো? আমি তো হিংসা করছি না স্যার, আমি তো... চুপ থাকো। রাকিবকে বলো গাড়ি বের করতে, রন হবো। তোমার তো ধৈর্য সহ্য নেই দেখছি। উতলা হয়েছে বিয়ে করার জন্য। আমজাদের সৌভাগ্য আজ বলেনি গাড়িটা তুমি চালাও। জামাই বিষে বড় গাড়ির একদম পেছনের সিটে জায়গা হয়েছে। কেন? এর উত্তর কাব্যের ভাষ্য মতেই নতুন বরের খারাপ নজর লাগবে। কোথা থেকে আমদানি করে এসব কথা কে জানে। বলেও এভাবে যেন কোনো সিরিয়াস ইস্যু। শুভ মুহূর্তের অপেক্ষায় ছিল অনেকটা বছর। বিয়ের বয়স পেরিয়ে 2 বাচ্চার বাবা হওয়ার কথা ছিল, তা না এই বয়সে বিয়ে করতে হচ্ছে। তো এই বিয়েটা হচ্ছে, এটাই অনেক কিছু। কবুল বলে বিয়েটা সম্পন্ন করে নেয়। বধূকে বসানো হয়েছে অন্য ঘরে। এই যাত্রায়ও বউকে দেখা হলো না। তার মতোই ভুক্তভোগী তার কপাল। কাব্যের কথা মতো উকিল সেই দিয়েছে। ব্যাস হয়ে গেল সে আমজাদের উকিল বাবা। খাওয়া দাওয়ার পর্ব শেষে বউকে দেখার সুযোগ হয়েছে। নাম তার মৃদুলা। মৃদুলাকে আনা হচ্ছে শুনে চোখ খিচে বন্ধ করে নিয়েছিল আমজাদ। মুখের মাঝে ঠিপ ঠিপ আহ্লাদ তুলেছিল হৃদয়। চোখ বরাবর বসা তার সদ্য বিবাহিত লাজুক বউকে দেখে পরাণ জুড়ালো। কাব্যের পছন্দ আসলে খারাপ হতে পারে না। চারুতা জ্বলন্ত প্রমাণ। স্বস্তির নিঃশ্বাস ফেলে আমজাদ সঙ্গিনীকে ভীষণ মনে ধরেছে। বিদায় বেলায় মৃদুলার বাবার হাত ধরে কাব্য পড়ল, আমজাদ আমার জন্য কাজ করে না, ও আমার ভাই। সুখে দুঃখে চিরকাল আমার পাশে থেকেছে। আমার অবর্তমানে আমার পরিবারকে সকল অমঙ্গল থেকে রক্ষা করেছে। যে লোক নিজের জীবন যৌবন ত্যাগ করেছে, অন্যের হেফাজতে লিপ্ত ছিল, সে আপনার মেয়ের সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। আমজাদ যেমন আমার ভাই, মৃদুলাকেও আমি আমার বোনের চোখে রাখবো। আমার স্ত্রীও আছে আমার পাশে, অভিযোগ করার সুযোগ পাবে না কোনোদিন। যদি এমন পরিস্থিতিতে পড়তে হয় কখনো, আমাকে একটা কল করবেন শুধু, বাকিরা আমি দেখে নেব। আমার এই গুলি বারুদ জীবন পার করার কোনো ইচ্ছে নেই। স্বাভাবিকভাবে বাঁচতে চাইছি, সাথে আপনাদেরও একটা স্বাভাবিক জীবন দিতে চাইছি। আমি চাই নতুন কিছু শুরু করতে, যেন আপনাদের কেউ কখনো কী কাজ করেন জানতে চাইলে বুক ফুলে বলতে পারেন নিজের কর্মের কথা। আমি জানি আমরা কোনো বেআইনি কাজ করিনি, করছি না, তারপরও আর হ্যাঁ, ঘাবড়াবেন না, আপনাদের আমি কাজ ছাড়া করছি না। আপনাদের নতুন কাজের প্রশিক্ষণ দেওয়া হবে, আর যতদিন প্রশিক্ষণ চলবে আপনাদের কেউ খালি হাতে থাকবে না। মাসের 1 তারিখের ন্যায্য বেতন আপনারা পাবেন। শুধু একটাই অনুরোধ, এতদিন সাথে থেকেছেন, এবারও থাকেন। আমরা সবাই মিলে নতুন কিছু শুরু করি, আসুন। মালিকের দেখা মিলে কালী ভদ্রে একবার
অমাবস্যা চাঁদের ন্যায় সে দেখা দেয় না সচরাচর। আজ দিয়েছে দেখা। এতদিনের ফেলে আসা কাজ বাদ দিয়ে নতুন কিছু শুরু করতে চায়। কর্মরত 30 জন শ্রমিক অবাকে চূড়ান্ত পর্যায়ে। যে লোক গলা উঁচু করে কথা বলতো সবসময়, গাম্ভীর্যতায় টইটম্বর থাকত, তার ব্যবহারে শালীনতা, কণ্ঠস্বরে আকুল আবেদন। বেতন নিয়ে কোনোদিনও ঝামেলা করেনি আজ পর্যন্ত। তাই তার গাম্ভীর্যে সূত্র ধরে তাকে খারাপ লোক বলা যায় না। হয়তো এটাও একটা ব্যক্তিত্ব, তবে মতে দ্বিধায় সকলেই একে অপরের দিকে চাওয়াচাই করছে। এতদিনের কাজ বাদ দিয়ে নতুন কাজ শুরু করার ক্ষেত্রে দ্বিধা তাদের। এর মধ্যে একজন শ্রমিক বললেন, স্যার যদি নতুন ব্যবসায় মুনাফা না হয়? লাভ মন্দে থাকবে, তাই বলে কাজ আটকানো যাবে না। আর আমি সব ব্যবস্থা করেছি আগেই। আপনাদের সাহায্য আর সাপোর্ট দরকার। আরেকজন বলে ওঠেন, স্যার আমরা সবাই একে অপরের সাথে কথা বলে আপনাকে জানালে আপনি রাগ করবেন? কাব্য হাসে, বলে, কেন রাগ করব? আপনাদের মতামত প্রকাশ করার অধিকার আছে। এটা আরও ভালো হয় সবাই মিলে সিদ্ধান্ত নিন। নতুন কাজটা কি স্যার? এই ওয়্যার হাউসটা হবে একটা গার্মেন্টস। বাইরের দেশের ডিলার ম্যানেজ করছি আমি। আপনাদের তৈরি পণ্য বিদেশে রপ্তানি হবে। অনেকে আগ্রহ দেখালো, আবার অনেকে দ্বিধাগ্রস্ত। অনেকটা সাহস নিয়ে কাব্য সিদ্ধান্ত নিয়েছে। আমজাদকে আনেনি, বউয়ের সাথে হানিমুনে পাঠিয়েছে তাকে। বিয়ের 5 মাস চলে, এবার লোকটাকে একটু শান্তি দেওয়া উচিত। আর কত কাজ করবে, বউকে সময় দেখ এবার। তাদের সিদ্ধান্তের জন্য সময় দিয়ে কাব্য বেরিয়ে পড়ল থানার উদ্দেশ্যে। ডাক পড়েছে, হয়তো কবির আফনান রিলেটেড কোনো কাজ। তাছাড়াও কাব্য নিজে থেকেই যেত মুহিত সাহেবের কাছে। গাড়ি ঘুরিয়ে রওনা হলো। কবিরের স্ত্রী দেশে ফিরে এসেছেন, তার সাথে দেখা করতে। চায়ের কাপটা টেবিলে রেখে কাব্য বলল, দিস ইজ নট এ ইম্পর্টেন্ট থিং। এটা বলার জন্য রেখেছেন? না, ভদ্রমহিলা কেস রিওপেন করতে চান, লয়ার এনেছেন সাথে। সাজাপ্রাপ্ত আসামির কেস আবার রিওপেন হয় কী করে? হবে না, কিন্তু সে চেষ্টা করছে নানাভাবে। যাই করুন, অফিসার মোহিত, কবির আপনার যেন কোনোভাবেই ছাড় না পায়। নতুন করে জীবন শুরু করতে যাচ্ছি। যদি এবার পুরনো কিছু বাধা হয়, নিজ হাতে মারব কবির আপনাকে। রেগে গিয়ে বলল কাব্য। মুখ দেখে বোঝাই যাচ্ছে এসব ঝামেলা আর সে চায় না। জীবনটাকে গোছানোর চেষ্টায় আছে, স্বাভাবিক করে সবকিছু। মোহিত সাহেব দীর্ঘশ্বাস ফেলে, বলতে লাগলো, আমি আছি, আর আমি থাকতে কবির আফনানের জায়গা জেলেই। একজন গার্ডকে ডাকে কাব্য। হাতে তার বড় খয়েরি বক্স। কাব্যের আদেশে মোহিত সাহেবের ডেস্কের উপর রেখে চলে গেল। কাব্য বক্সটি ঠেলে নেয় মোহিত সাহেবের দিকে। কিছুই বুঝতে না পেরে মোহিত সাহেব প্রশ্ন করলেন, কি এটা? সমস্ত বন্দুক যা আমার কাছে ছিল, আর সাথে সবগুলো কাগজপত্র। মোহিত সাহেব অবাক গলায় প্রশ্ন করেন, ফিরিয়ে দিচ্ছ কেন? আর কোনো দরকার নেই এসবের। কেন কাব্য? সেফটির জন্য রাখো অন্তত। বিপদ বলে কয়ে আসে না, তোমার তো সব ডকুমেন্ট আছেই। আর কোনো বিপদ আমি দেখছি না, এখন শুধু সুখ আর সুখ। আমার সন্তান আসছে, আমি চাই না জন্মের সাথে সাথে আমার হাতে বিপজ্জনক কোনো অস্ত্র দেখুক। আমি আমার সন্তানকে স্বাভাবিক জীবন দিতে চাই। মোহিত সাহেবের মুখে উচ্ছ্বাসের হাসি। সম্পর্কে সৎ বাবা হয় সে কাব্যের, তবে এই সতের সাথে বাবা শব্দটাও জড়িত। সন্তান আসছে শুনে হৃদয়টা খুশিতে আপ্লুত হয়ে ওঠে। ঝলক দেখা যায় মুখে। কষ্টে বলকে জোর গলায় ডাকলো। সেও এসেছে ঝড়ের গতিতে। মোহিত সাহেব বলল, মজিদ, পাশের দোকান থেকে মিষ্টি আনাও, দ্রুত যাও। অদ্ভুত দৃষ্টি স্থাপন করে কাব্য। মোহিত সাহেবের এত খুশি হওয়ার কি আছে এটাই বুঝতে পারল না। বাবা হচ্ছে সে, আর খুশিতে ফেটে পড়ছে মোহিত সাহেব। হাতে ফোনটা বের করলেন, কল মিলালেন সাবিনার কাছে। উচ্ছ্বাসের সুরে বলতে লাগলেন, সাবিনা, কাব্যের ঘরে নতুন মেহমান আসছে, ছোট্ট মেহমান। আমি পুরো থানা স্টাফদের মিষ্টি খাওয়াচ্ছি, আসার সময় তোমার জন্য নিয়ে আসবো। ফোনের অন্য পাশে কি প্রতিক্রিয়া কাব্য জানল না। একবার জানতে ইচ্ছে করলো। এরপর নিজের মনের লাগাম টানে। এখানে দুর্বল হলে চলবে না, এক ফোঁটাও নয়। সব দুর্বলতা তার চারুলতার জন্য, গর্ভে পালিত তার আর চারুর ভালোবাসার চিহ্নের জন্য। কাব্য মনের বিরুদ্ধে গিয়ে মোহিত সাহেবকে প্রশ্ন করল, আপনি এত খুশি হচ্ছেন যে? খুশির সংবাদে খুশি হব না? আমি তো দাদা। কাব্য ভ্রুজোড়া উঁচিয়ে চায় মোহিতের দিকে। তির্যক দৃষ্টি। বাকি কথাটা পূর্ণ করলেন না মোহিত সাহেব। কাব্যের প্রতি যে সে বাবার ভালোবাসা অনুভব করে সেটা তো কাব্য জানে না। জানলেও কিছু আসে যায় না, মেনে নিবে না সে কোনোদিনও।
আমি আসি। মিষ্টি খেয়ে যাও। টেবিল থেকে একটা আস্ত মিষ্টি মুখে পুরে নিল কাব্য। এটা তার বাচ্চার খুশিতে আনানো হয়েছে, ফেলে দিল না। খেয়ে হাত মুছতে মুছতে বলল, আসি। পারলে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। সমুদ্রটা খুব সুন্দর, তাই না? মৃদুলা ছোট্ট শব্দে উত্তর দেয়, জি, খুব সুন্দর। তুমিও খুব সুন্দর। লাজুক হাসে মৃদুলা, চক্ষু নত করে। আমজাদের মুখে এই 5 মাসে প্রথমবার শুনছে এমন কথা। যত্ন করে তবে ভালোবাসার কয়েক বাক্য ছুড়ে দিতে শেখেনি এখনো। আমজাদ প্রশ্ন করে, আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, কষ্ট পাবে না তো? আপনি আমার স্বামী, আমার সাথে কথা বলতে ভাবতে হবে না, নির্দ্বিধায় বলুন। মেয়েদেরকে বাবা মায়েরা 18 থেকে 20 বছর বয়সী বিয়ে দিয়ে দেয়। তোমার মা বাবা কেন দেয়নি? প্লিজ মৃদুলা, কষ্ট পাবে না। মৃদুলা স্মিত হাসে। আমজাদের কথায় সে কিছু মনে করেনি, তবে তার বিয়ে হয়নি কেন এটা ভেবে মনে করে খারাপ লাগা এসে বসলো। বলল, আমি ছোটবেলা থেকেই খাটো আর স্বাস্থ্যবান, এজন্য আমাকে কেউ পছন্দ করতো না। তাছাড়াও আমার বাবার টাকা নেই, তাই বিয়েটাও হয়নি। তুমি এসবে কষ্ট পেতে? হ্যাঁ, একটু। জানো তোমার বিয়ে হয়নি কেন তখন? কারণ আমারও বিয়েতে ছিল বাধা। আমি আমার দায়িত্বে মগ্ন ছিলাম। আমার বিয়ের ফুল না ফুটলে তোমার কি করে হবে বলো তো? তোমাকে তো আমার জন্যই তৈরি করা হয়েছিল। মন খারাপেরা ছুটে পালায়, সমুদ্র পেয়ে দূরে চলে গেছে। পরন্ত সন্ধ্যায় সমুদ্র তীর উপভোগ করছে তাদের মধুচন্দ্রিমা। বিয়ে হয় সৃষ্টিকর্তার আদেশে। তাদের ক্ষেত্রে আদেশটা দেরি করে এসেছে, তবে এসেছে বড্ড আয়োজন করে। 5 মাসে মনে হলো আমজাদ সত্যি একজন ভালো মানুষ। উফটুকু করার সুযোগ পায়নি একদিনে। তাছাড়াও কাব্য আর চারু পরিবারের এক অংশ করে নিয়েছে তাকে। একই ছাদের নিচে তাদের সকলের বসবাস। আপনি খুব ভালো মনের মানুষ আমজাদ সাহেব, সাথে কাব্য ভাই আর চারু আপাও। আমজাদ হেসে উত্তর দেয়, কাব্য স্যার তো খাঁটি মানুষ, শুধু মাথার তারটা একটু ছিঁড়া। চারু ম্যাডামও 2 পাগলে সাহায্য করতে আসছে আর একজন। ভুল হলেই লাঠি চার্জ করবে। সাহস করে আমজাদ মৃদুলার হাতটা নিজের হাতে আগলে নেয়। মৃদু গলায় কাঁধে মাথা রাখার জন্য বলল। কম্পিত হৃদয় নিয়ে মৃদুলা সাহস দেখিয়েছে। কাঁধে মাথা রেখে বলল, আমরা অনেক দিন হয়েছে কক্সবাজার এসেছি, ফিরে যাওয়া দরকার। হ্যাঁ, কাল কি ফিরবো, কিন্তু এর আগে বাবুর জন্য আগে থেকে অনেক কিছু কেনাকাটা করব। আমাদের উপহার হবে সর্বপ্রথম উপহার। বয়সে কী বা আসা যায়, সঠিক সময়ে আসে সঠিক মানুষ। তাড়াহুড়ায় বাড়ে অস্থিরতা, ক্লান্তি। জীবনে ওঠানামা করার গতিতে একে অপরকে পেয়ে পরিপূর্ণ ধৈর্যের ফল মিষ্ট হয়। জ্বলন্ত উদাহরণ হিসেবে নিজেদের দুজনকেই ভেবে নিল আমজাদ আর মৃদুলা। বাবা, আমার জান বাচ্চা, বাবাকে আসতে দেরি করে ফেলেছে বেশি। শুয়ে বই পড়তে থাকা চারুর পেটে মাথা রেখে আদুরে কথাবার্তা বলছে। চট্টগ্রাম গিয়েছিল, মাত্রই ফিরে এসেছে কাব্য। তাকে দেখেই চারু ভেবে নেয় এসে জড়িয়ে ধরবে, এত ঘন্টা দূরত্ব পুষিয়ে নিবে বুকে টেনে। চারুর এমন চিন্তায় ধুলোয় মিশিয়ে দিল কাব্য। তাকে কোনো ধরনের পাত্তা না দিয়ে মাথা পেতে খোশ গল্পে মেতেছে। হিংসুটে মুখ বানিয়ে চারু বলল, বাবার সাথে কথা বলবে না বাবা জান বাচ্চা? বাবা খারাপ না, মায়ের দিকে খেয়ালই দেয় না। হু আর ইউ? চারু চোখ কপালে উঠেছে। কি বলল কাব্য? সে কে এটা জানতে চাচ্ছে? এখনই ভুলে গেল তাকে? আগুন ছুটতে লাগলো চোখ থেকে। জোরে সোরে ধাক্কা দিয়ে সরিয়েছে কাব্যর দানবীয় মাথা। রাগে ফুসফুস করতে থাকা চারুর দিকে চেয়ে কাব্য বলল, এত নড়াচড়া কেন করছো? আমার জান বাচ্চাটা ব্যথা পাবে তো। তুই যা এদিক থেকে। এইভাবে কথা বলে না বোকামে। যেতে বলেছি, একদম কাছে আসলে খবর আছে। কাব্য যেন আরো রাগিয়ে দিল। তাকে কোনো প্রকার গুরুত্ব না দিয়ে আলমারি থেকে ঘরে কাপড় বের করছে। চারদিকে এক পলক চেয়ে হেসে চলে গেল ফ্রেশ হতে। দ্রুতই ফিরে এসেছে। বিড়বিড় করে বলতে লাগলো, খিদে পেয়েছে, গিয়ে খেয়ে আসি। ও, তুমি খেয়েছো? মজা করেন না তো, তুমি না খেলে আমার বাচ্চাটা বড় হবে না। কাব্যর বাচ্চা, চোখের সামনে থেকে দূর হন। কাব্যর বাচ্চা তোমার পেটে, দ্রুত আনো পৃথিবীতে, তারপর না হয় তাকে নিয়ে অন্য ঘরে থাকবো। চারুর খাওয়ার রুটিন আছে। রাত 9টার মধ্যে রাতের খাবার কমপ্লিট করতে হয়, তারপরে ওষুধ। এখন রাত 12টা বাজে। রাস্তায় থাকতে খোঁজ নিয়েছে শায়লাকে কল করে। তার খাওয়া আগেই কমপ্লিট। বাবুর নানুমণি ভীষণ খিদে পেয়েছে, খেতে দিন আমাকে। ঘরের দরজায় একটা পুরুষ মানুষ উকি দিয়ে আছে। কি অদ্ভুত,
এক দেখায় ভয় পেয়েছে শায়লা। মুখে থুতু ছিটিয়ে নেয় তৎক্ষণাৎ। কাব্যের মুখ দেখে হেসে ফেললেন। যেদিন থেকে শুনেছে বাবা হবে সেদিন থেকে সেই বাচ্চার রূপ ধারণ করেছে। শায়লা একটু থেমে বলল, আসছি, টেবিলে গিয়ে বসো। খাবার গরম করে খেতে দিল কাব্যকে। এখানেও মুখটা থেমে নেই। এক একটা প্রশ্ন করছে শায়লাকে। পুরো 30 ঘন্টা দূরে ছিল চারুর কাছ থেকে। প্রতি ঘন্টায় হিসেব নিতে লাগলো। খাওয়া দাওয়া সেরে অলস ভঙ্গিতে ঘরে এসে বসে। রাগে দগ্ধ চারুকে দেখে ভীষণ রকমের মজা পাচ্ছে। তবে আর প্রকাশ করলো না, রাগানোর একটা লিমিট রাখলো। বেশি রাগালে চারুর ক্ষতি, সাথে তার সন্তানেরও। একটু একটু করে এগিয়ে গিয়ে বলল, সরি। তোর? চারু এমন ভাব ধরলো কোনো শব্দ শুনতেই পারেনি। কাব্যের কোনো অস্তিত্বই নেই। হাতে রাখা বইয়ে নজর দিয়ে বিরুষ্ঠ মুখ ভঙ্গি বজায় রেখেছে। সরি চারুলতা। হু আর ইউ? আমি তোমার কাব্য, তোমার স্বামী, তোমার ভালোবাসা, তোমার অনাগত সন্তানের বাবা। আমি কাব্য নামের কাউকে চিনি না। আমি সরি, সত্যি আমি দুষ্টমি করছিলাম, তোমাকে একটু জ্বালিয়েছি। কিন্তু এটা সত্যি, আমি কাকে বেশি ভালোবাসবো বুঝতে পারছি না। আমার হৃদয়ে আরেকজন জায়গা করছে ধীরে ধীরে। দুজনে মিলে ঠাসাঠাসি করছে তোমরা। রাগটা বেশিক্ষণ রইল না, ঠিক করে হেসে ফেলে। তার হৃদয়ে তারা নাকি ঠাসাঠাসি করছে। এ কেমন কথা? চারুর হাসি দেখে স্বস্তি পায় কাব্য। চারুর গালে আদরে ঘুরিয়ে দিতে শুরু করে। আকৃষ্টতা প্রণয়িনীর মুখ জুড়ে। কপাল থেকে ওষ্ঠ টানছে। লোভী হৃদয় ডুবে তৃষ্ণা মিটিয়ে দিল চারুলতার ওষ্ঠে। মায়ের আদরের পালা শেষ করে এবার তার জান বাচ্চার পালা। পেটে মাথা রেখে চারুর দিকে প্রশ্ন ছুড়ে, চারুলতা, বাচ্চাটা কি নড়াচড়া করে? হ্যাঁ, 2 মাসের একটা বাচ্চা ফুটবল খেলে পেটে। আমি হলাম রেফারি। চারু কাব্যের অংশের বয়স খুব অল্প। নড়াচড়া করার মতো এখনো সঠিক সময় আসেনি। উৎসুক মন কাব্যের। 9 মাস তার কাছে 9 বছরের মতো লাগছে। সে পারলে সব নিয়ম নীতি বাদ দিয়ে এখনই তার বাচ্চাকে নিজের কাছে নিয়ে আসতো। আমি ভালো বাবা হতে পারবো তো, নাকি ওই কবির আপনানের মতন? ওনার নাম নেবেন না। ওই লোক আপনার জন্মদাতা হলেও সে আপনার বাবা না। সে কারো বাবা হওয়ার যোগ্যই না। বাবা শব্দটা অনেক দায়িত্বের, অনেক ভালোবাসার। আমরা অনেকেই দেখেও দেখি না এই ভালোবাসা। আপনি হবেন আমার সন্তানের জীবনের শ্রেষ্ঠ মানুষ, আর আমার জীবনের শ্রেষ্ঠ প্রেমিক পুরুষ। আমি চেষ্টা করব তোমাদেরকে আগলে রাখার। আমরাও আপনাকে আগলে রাখব। ছেলে হবে নাকি মেয়ে? সেটা তো জানি না, কিন্তু হ্যাঁ, যার দল ভারী হবে সেই হবে লিডার। বিপরীত পক্ষকে মাথা ঝুঁকিয়ে রাখতে হবে, বলে দিলাম। নিজের দেহের উপর কোনো কন্ট্রোল নেই কাব্যর। ছটফট করছে। নিজেকে সামলানোর ক্ষমতা নেই নিজের মধ্যেও। কি করবে, কি করলে চারুর কষ্ট কমবে? প্রসব বেদনা এতটা ভয়াবহ, ভেতরে সবটা দুমড়ে মুছিয়ে নিয়ে যায়। সে নিজে সহ্য করতে পারছে না চারুর কষ্ট। তাহলে চারুর নিজের কি অবস্থা? সে তো সহ্য করছে। ঘামে ভেজা মুখটা দেখে হৃদয়ে ছুরি চালাচ্ছে যেন কেউ। স্ট্রেচারে হাতটা ছুটে যাওয়ার মনে হলো কেউ জানটা কেড়ে নিয়ে গেল। সবকিছু ভেঙে চুরমার করে দেওয়ার ইচ্ছে। পুরো করিডোরে বুটজুতোর আওয়াজের খটখট। অল্প নয়, বেশ জোরে সুরে শব্দ করছে। কয়েকবার ওয়ার্নিং এসেছে অন্য পেশেন্টের সমস্যা হচ্ছে এতে। কোনো হেলদোল নেই কাব্যের। আকস্মিক কি যেন হলো। পকেট হাতড়ে মোবাইল ফোন বের করে নিল। কাকে যেন ফোন করছে। অস্থির গলায় বলল, হ্যালো হ্যালো। ফোনের অপর পাশ থেকে সাবিনা বললেন, কাব্য? হ্যাঁ, আমি কাব্য। কাকতি ভরা গলায় কাব্য বলে উঠল, জন্মের সময় অনেক কষ্ট দিয়েছি আপনাকে, পারলে আমাকে মাফ করে দেবেন। আর হ্যাঁ, আমার বাচ্চা আর আমার চারুলতার জন্য দোয়া করবেন। নিজের মায়ের কথা মনে পড়েছে। নিশ্চয়ই সেও এতটাই কষ্ট করেছে কাব্যকে জন্ম দিতে গিয়ে। হয়তো তখনও কবির আফনান নামক খারাপ লোকটা তার জন্য এতটা কাতর ছিল না। প্রখর সহানুভূতি জাগে। মায়ের কথা মনে পড়ে ব্যথিত হয়ে ওঠে। সাবিনা কেঁদে উঠলেন, বললেন, বাবা, আমি অবশ্যই দোয়া করব তোমার স্ত্রী আর সন্তানের জন্য। তারা দুজনই সুস্থ থাকবে, দেখে নিও। ছোট্ট শব্দে উত্তর দেয় কাব্য, বাবা, আমি আসি, তুমি রাগ করবে না তো? খানিকটা থমকায় কাব্য। ভাবনা চিন্তার জন্য সময় নেয়। তারপর বলল, আসেন। ধপ করে চেয়ারে বসেছে কাব্য। নিজের উপর জোর খাটিয়ে স্থির হওয়ার চেষ্টা করলো। অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে উঠছে। সেটাও বেশিক্ষণ করতে পারল না।
একজন নার্স বেরিয়ে এসে মিস্টার কাব্য আফনান বলে ডেকে ওঠে। শটাং করে উঠে দাঁড়ায় কাব্য, দৌড়ে যায় সেদিকে। নার্স বলল, আপনি হাজবেন্ড? জি। প্লিজ স্যানিটাইজ করে নিন হাত। কেন? বেবিকে নিয়ে আসছি, সেফটির জন্য দরকার। সোজাসাপটা কথা বলে নার্স চলে গেল পুনরায় ভেতরে। কাব্য বোকার মতন দাঁড়িয়ে আছে স্যানিটাইজার হাতে নিয়ে। সে যে বেবিকে নিয়ে আসছি এই কথাটায় আটকে গেছে। আমজাদ এগিয়ে আসলো, স্যানিটাইজারের বোতল হাতে নিয়ে নিজের হাতে সর্বপ্রথম মেখেছে। মূর্তির হয়ে দাঁড়িয়ে থাকা কাব্যের হাতেও দিয়ে দিল। কোনো প্রতিক্রিয়া নেই কাব্যের। অন্যদিকে মৃদুলা এই দৃশ্যে অন্যায় মুখ চেপে হেসে ফেলল। বাচ্চার কান্নার আওয়াজই হুঁশিয়ে এনেছে কাব্যকে। নার্সের কোলে থাকা বাচ্চার দিকে মাথা ঝুঁকিয়ে দেখল, ড্যাব ড্যাব করে। এটা তার বাচ্চা? বিশ্বাসে ঘাটতি আছে। নার্সের দিকে চেয়ে কাব্য প্রশ্ন করল, ও ছেলে না মেয়ে? বাবার এমন কথায় নার্সের বোকার মতো চাইল কাব্যর দিকে। বলল, ছেলে, নিন। কাব্য দ্রুত গতিতে বলে ওঠে, না, পড়ে যাবে। আমজাদ কপালে হাত রাখলো, কলেজার পাটা বড় করে বলল, বাচ্চা জন্ম দিতে পেরেছেন, এবার পালতেও শিখেন স্যার। দেন আমি দেখাচ্ছি কিভাবে নিতে হয় কোলে। খবরদার আমজাদ, আমি ওর বাবা, আমি নেব কোলে। আপনি না ভয় পেলেন মাত্র? তাদের তর্কে নার্স রেগে যায়। তার হাজারো কাজ, বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থেকে এদের তামাশা দেখবে নাকি? তেতে বলতে লাগলো, যান নেওয়ার নেন, কিন্তু বাচ্চাটাকে কেউ একজন কোলে নেন। কোনোরকম কোলে তুলে নিয়েছে। শায়লা এসে সাহায্য না করলে এখানে একটা কেলেঙ্কারি হয়ে যেত আমজাদ আর কাব্যের মধ্যে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। অনেকটা ঘাড় নামিয়ে ছেলের কপালে চুমু খেয়ে বলল, আমার চান বাচ্চা, তুমি তো একদম তোমার মায়ের মতন। মোহিত, সাবিনা সহ তাদের ছেলে মেয়েও এসে হাজির। বাচ্চাকে বুকে নিয়ে কুকড়ে থাকা কাব্যের দিকে নজর যেতেই স্বস্তির হাসি হাসে সকলে। আধ ঘন্টা পার হয়েছে, একটা কাউকে ছুতে দেয়নি ছেলেকে। নিজে নিজেই কানে আজান দিয়ে জড়িয়ে ধরে বসে আছে। মাথা তুলে সাবিনাকে দেখতে পেল, হাসি মুখে ছেলের দিকে ইশারা করে বলল, আমার ছেলে। সাহস করে কাপা হাতটা কাব্যের মাথায় ছোঁয়ায় সাবিনা। ভয় ভয়ে আশ্চর্যজনক ভাবে কাব্য কিছুই বলল না। সাবিনা বললেন, অভিনন্দন বাবা, তুমি আর চারু পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা হয়ে ওঠো। আমাদের ছায়াও যেন না পড়ে তোমাদের উপর। এখন এসব কথা বলার সময় না, আমি আজকে ভীষণ খুশি। অবশেষে বাচ্চাকে নানি দাদির হাতে হস্তান্তর করে ছুটে চলল নিজের প্রণয়নীর কাছে। তার চারুলতা প্রতিটা এখনো কদম স্মৃতিচারণ করাচ্ছে তাকে। যেখানে তাদের মিলন ছিল দুষ্কর, সেখানে আজ সন্তানের বাবা মা তারা। দুর্বল চারুর গালে হাত রেখে বলতে লাগলো, কি বলে ডাকবো তোমায়? আমার সুন্দর লতা নাকি আমার ছেলের মা? চারুলতা বলে ডাকবে। ভালোবাসি। আমিও। 3 দিন পর বাড়ি ফিরেছে। সকলের মুখ হাস্যোজ্জ্বল। ঘরে নতুন সদস্যের আগমনে রঙিন চারিদিক। চয়ন আর মৃদুলা মিলে পুরো ঘর সাজিয়েছে। আমজাদকে খুশির ভাগিদার হতে দিল না কাব্য, কাজে পাঠিয়েছে। এতিমখানা বাচ্চাদের জন্য মিষ্টি আর প্রয়োজনীয় সবকিছু দিয়ে হিংসুটে কাব্য। ছেলেকে মায়ের কাছ থেকে দূরে রেখেছে। মাত্র 3 দিনেই বাচ্চা কোলে নেওয়ার ডিগ্রি অর্জন করে। খিদে পেলেই মার কাছে যাওয়ার সুযোগ পায়, না হয় সারাক্ষণ বাবাই উৎসব। বাড়িতে প্রবেশ করে সর্বপ্রথম চঞ্চল সাহেবের ঘরে পা বাড়ায়। ভিন্ন ভিন্ন ডক্টর দেখিয়ে তার অবস্থায় উন্নতি আনতে পেরেছে। একটু উঠে বসে এখন। চঞ্চল সাহেবের সামনে বসে কাব্য পড়ল, বাবা দেখুন আপনার নাতি, পুরো আপনার চারুর কার্বন কপি। নার্স সাহায্য করে হাত তুলতে এগিয়ে দিল হাতটি নাতির মুখে। সেও আজ কান্নারত। কাব্য শালাকে ডাকলো, বলল, বাবুর নানুমণি, এখানে এসে আপনার স্বামীর সাথে বসুন, একটা ছবি তুলি। তোমাকে আমি বন্দুক দিয়ে টিসকাও করে দিব ছোট্ট পুচকে। 10 মাসের বাচ্চার মাথায় খেলনা বন্দুক ধরে আছে প্রণয়। পুলিশ আসামির খেল খেলছে। আরশও বোকার মতো চেয়ে আছে। হচ্ছেটা কি? এই পুচকে, কথা বলো না কেন তুমি? গুলি করব, কিন্তু কথা বলো বলছি। আরশ কিছুই বুঝলো না। ঝাঁঝালো গলা শুনে গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। হামাগুড়ি দিয়ে চলে যেতে চায় অন্য জায়গায়। ভয় পাচ্ছে এখানে। প্রণয় এগিয়ে যায়। নিজের ছোট হাতে আরশের কাপড় টেনে হিঁচড়ে নিয়ে গেল ডাইনিং রুমে। এক হাতে আরশকে ধরে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু আসামি ধরেছি।
আসামি ধরেছে? কি বলে এই ছেলে? চায়ের কাপ টেবিলে রেখে নিচে তাকায় চারু। সাথে সাথে চোখ কপালে উঠে গেল। হে কি কাণ্ড! এইটুকু বাচ্চাটাকে মাটিতে ফেলে টি শার্ট টেনে ধরে আছে। এক লাফে উঠে দাঁড়ায়, আরুষকে কোলে তুলে অগ্নিদৃষ্টি ছুড়ে দিল প্রণয়ের দিকে। বলল, এটা কি করছো তুমি? আসামি ধরেছি। থাপ্পড় দিব বেয়াদব ছেলে। হাতের বন্দুক মায়ের দিকে তাক করে প্রণয় বলে উঠল, আমি গুলি করব। রক্ত কথা বলে। তোর বাপ আসুক আজ, তোর ব্যবস্থা করছি। চারু গলা উঁচু করে ডাকলো মৃদুলাকে। মৃদুলা আপা, এখানে আসেন। নিজের ঘর গুছিয়ে দ্রুত এগিয়ে আসে মৃদুলা। ছেলেকে কাঁদতে দেখে ঘাবড়ে উঠল। দ্রুত কোলে নিয়ে বলল, কি হয়েছে? চারু প্রণয়কে দেখিয়ে বলল, এ অশুভ ছেলেটার থেকে দূরে রাখবেন আরশকে। কোন দিন কোন বিপদ ঘটাবে। মৃদুলা কি বলবে বুঝে উঠতে পারল না। প্রণয়ও ছোট, ওকে এই দোষ দিয়ে কি লাভ? চারুকে শান্ত হতে বলে আরশকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। ঘুম পাড়াবে। আরেক হাতে প্রণয়কেও নিয়ে গেল। তার মায়ের মাথা গরম, উত্তম মধ্যম খাওয়ার আগে নিরাপদ দূরত্বে সরিয়ে নিল। আমজাদ, সুরেলা ডাক শুনতে শুনতেই বাকি জীবন পার হবে। আজকাল মেজাজ খারাপ হয় না, ভালোই লাগে শুনতে। নিজের বউ তো ওইভাবে ডাকে না, কাব্যের ডাক ভিন্ন। আজকাল আবার সাহস বেড়েছে। আমজাদ উত্তর দেয়, বলেন। কিঞ্চিত কপাল কুঁচকে কাব্য বলল, বিয়ের পর দেখছি তোমার দেমাগ বেড়েছে না? ভয় পাও না আমাকে? সরি, ভুল হয়ে গেছে স্যার। এবার মন মানেনি কাব্যের। বলল, তোমার কণ্ঠে আমি এখনো কিন্তু তেজের আভাস পাচ্ছি। মাননীয় কাব্য স্যার, আপনি কি বলতে চান তাহা বলি আমাকে বাধিত করেন। জমলো না। কপালে আঙ্গুল চেপে ধরে আমজাদ জীবনেও শান্তি দেবে না, কোনো দিনও না। কাজের কথা না বলে পেঁচাচ্ছে শুধু। মুখটা আগের মতন করুণ করে ফেলল। বলল, সরি স্যার, বলেন কি আদেশ আমার জন্য? চিপস, চকলেট আর জুস নিয়ে আসো। যা আনবে 2টা করে আনবে। চারুকাপে প্রণয়ের চিহ্ন, তাতে প্রণয় নামটা সেই ভাবনা থেকে এসেছে। আমজাদ বাবা হয়েছে 10 মাস। যেখানে তার বাবা হওয়ার কথা, এখানেও সুযোগ দেয়নি। সেটা হয়েছে তার মতন। স্বভাব চরিত্র একদম কাব্য। এই বয়সেই পিস্তল তার প্রিয় খেলনা। যেখানে বাবা নিজে সব সারেন্ডার করে দিয়েছে, ছেলে পরম্পরা পুনরায় ফিরিয়ে আনার চেষ্টায়। সাবিনা, মোহিত আসে মাঝে মধ্যে। তাদের সাথে সম্পর্কে উন্নতি না হলেও কাব্য আসা যাওয়ার নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়েছে। গাড়ি টেনে যার যার বাবারা তাদের সন্তানদের কাছে। দুজনের বুকে ঠাঁই মিলেছে 2 সন্তানে। এই সময়ে জমজমাট থাকে বাড়ির পরিবেশ। বাবা মা, নানা নানি আর একমাত্র মামা মিলে আড্ডায় বসে। মাটিতে পাটি বিছিয়ে তাদের আড্ডা জমে। প্রণয় বলল, আম্মু বকেছে। কেন জান বাচ্চা, কিছু করেছো? চারুতা আওয়াজ তুলল, বলে উঠে, আরশকে মাটিতে টেনে হিচড়ে এক ঘর থেকে অন্য ঘরে এনেছে। প্রণয়ের বাবা আরশের বাবার উপর অত্যাচার চালিয়েছে। প্রণয় কেন পিছিয়ে থাকবে? সেও অত্যাচার চালায় তার ছেলের উপর। মায়ের মতো রেগে গিয়ে নয়, নিজের মতন করে বোঝাতে শুরু করে কাব্য ছেলেকে। বেশি না, কয়েক মিনিটের কথোপকথন। ব্যাস, এতেই ছেলে বিশাল বুদ্ধিমত্তা দেখিয়ে ঠান্ডা। বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলার কথাও দিল। চারু হতাশায় মাথা দোলায় 2 দিকে। সে কি জাপানি ভাষা বোঝায়? তাহলে কেন মায়ের কথা বোঝে নাই ছেলে? সবার মাঝে কাব্য বলে ওঠে, আমরা আগামী সপ্তাহে সন্দীপ যাচ্ছি। চারুর পদোন্নতি হয়েছে এই কয়েক বছরে। তানভীরও বিয়ে করে নিয়েছে বছর 2 হলো। প্রণয়কে দেখতে এসেছিল স্ত্রীকে সাথে নিয়ে। সুখী সংসার সকলের। মান অভিমান ভালোবাসায় পূর্ণ। একটি গাড়ি দ্রুত বেগে টানছে চট্টগ্রামের দিকে। ফ্লাইটে চড়বে না, রাস্তা উপভোগ করতে করতে যাবে সকলে। শুধু চঞ্চল সাহেব, আমজাদ, মৃদুলা ও তার আরশকে ফ্লাইটে পাঠিয়েছে। চঞ্চল সাহেব অসুস্থ, আরশ ছোট, তাদের এতটা পথ জার্নি করানো কষ্টকর। চারুর পক্ষে প্রণয়কে একা সামলানো কষ্টকর। শায়লা আর চয়ন আছেন তার সাথে। ভারী চঞ্চল সে, এক হাতে সামলানো কষ্টসাধ্য। চারু হাঁপিয়ে ওঠে। বাবা মা কেউই তো এত ছটফটে নয়। এই বাচ্চাটা হলো কার মতন। মোহিত সাহেব ভিডিও কলে জানিয়েছেন ছেলেমেয়ের পরীক্ষা শেষ হলে তারাও আসবেন, ঘুরে যাবেন চারুকাব্যের নীড়ে। বড়রা ক্লান্ত, কিন্তু ক্লান্ত নয় সে ছোট্ট দেহ। সমুদ্র দেখে কাউকে কোনো গুরুত্ব না দিয়ে দৌড় লাগায়। তার পিছু পিছু ছুটেছে তার বাবা। চিৎকার চেঁচামেচি করেও লাভ হলো না। অজ্ঞতা পরিহিত কালো কোট প্যান্ট ভিজে একাকার। প্রণয়কে কাঁধে চড়িয়ে ঘরের দিকে ফিরে এলে চারু হেসে ওঠে, বলে, এ কি অবস্থা?
দুজনই কাক ভেজা? কাব্য উত্তর দেয়। এইসবের পেছনে দায়ী আমার আব্বাজান। আপনি কোট প্যান্ট কবে ছাড়বেন? নর্মাল কাপড় পরবেন না কেন? তুমি কি বুঝবে চাওলাদা, এইসব কাপড়ে একটা সাহেবী ভাব পাওয়া যায়। ছোটবেলার শখ সাহেব সেজে ঘুরে বেড়ানোর। কাব্যের এমন কথায় চারু মুখ ভেঙচি উত্তর দেয়। ঢং। রাতের আড্ডা জমেছে সমুদ্র তীরে আগুন জ্বালিয়ে। নাইরা এখানেই আগুন জ্বালিয়ে খাবার রান্নায় ব্যস্ত। মোহিত সাহেবেরা পথেই আছেন। কাব্যের নজরের সামনে আরসের সাথে কোনো রকম ঝামেলা লিপ্ত হচ্ছে না প্রণয়ও। খাওয়া দাওয়া আলাপ আলোচনায় ভিড়ে তৃষ্ণার্ত চোখ ঘেমে একাকার চারুর দিকে। মন বলছে এই সুন্দর প্রহরে একাকী সময় দরকার দুজনার। কাজ, সংসার আর প্রণয়ের দেখভালে নিজেদের জন্য সময় খুব অল্পই পাওয়া যায়। কিন্তু কাব্য যে চায় শত শত ঘন্টা বছর চোখের সামনে বসিয়ে রাখবে, ভালোবেসে দুটো বাক্য বলবে, আদরে ভরিয়ে দিবে। মা হওয়ার পর কত পরিবর্তন, কতটা বদলে গেছে মসৃণ চামড়ার মুখটা। চারুর পাতলা হয়ে যাওয়া কেশ ভাঁজ পড়া চোখের নিচ যেন আরো টানে, নতুনভাবে আকর্ষিত করে। প্রেমময় অনুভূতি কোনোভাবেই কমেনি, বরং বেড়েছে, বেড়েই চলেছে। কাব্যের নিঃশব্দে আবদার চারুর চোখে পড়ে। নির্লজ্জ বেহার মতো এখান থেকে উঠে যাওয়াও যায় না। কি ভাববে সবাই? এক বাচ্চার বাবা মা হয়েও নিজেরা একাকী প্রেমে মজে। একবার এড়িয়ে গেলেও কাব্যের নীতি পড়া মুখটা দেখে ভীষণ মায়া হচ্ছে। আকস্মিক বিরক্ত দেখালো তাকে। খাওয়া দাওয়া কোনোভাবে চুকিয়ে হেঁটে চলে গেল। 10 মিনিট অপেক্ষা করছে চারু, কই ফিরল না যে। সবাইকে বুঝতে নিজেও এগিয়েছে। মুখ ফুলিয়েছেন কেন? পেছনের বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট হাতে চেপেছিল। চারুকে দেখে তৎক্ষণাৎ ফেলে দেয়, চোখে পড়ার আগে। না হয় আস্ত রাখবে না। যখন দেখবে আমার মুখ গোমরা হয়ে আছে, তখন কোনো চিন্তা ছাড়াই বুঝে নেবে আমার তোমাকে প্রয়োজন। কাছে এসে কাব্যকে জড়িয়ে ধরে চারু বলল, আমার অবস্থা দেখেছেন? আপনার ছেলের পেছনে খাটুনি করে আমার এই অবস্থা, তারপরও আমাকে প্রয়োজন আপনার? চারুর বাহু চেপে সোজা করে দাঁড় করায় তাকে। বিরক্তি ভরা মুখ নিয়ে কাব্য বলে, এটা কেমন কথা বললে? আমার প্রথম ভালোবাসা আমার স্ত্রী, আমার ছেলের মা তুমি। তোমাকে প্রয়োজন না হওয়ার কোনো কারণ দেখছি না মনোহরি। কাব্যের এগোনো কদম দেয়ালে পিঠ থেকে চারুর। নেশাতুর চোখ জোড়া জল জল করছে। উত্তপ্ত শ্বাস প্রশ্বাসে প্রণয়নীর আলিঙ্গন পাওয়ার জন্য ব্যাকুল। চারু ফোড়ন কেটে বলে, আপনি লজ্জা পান না এখন আর কাছে আসতে? বেহাইয়া হয়ে গেছেন। তুমি সাহস দিয়েছ। ঠান্ডা হাত চারুর গালে ছুঁয়ে দিল, শক্ত করে টেনে নিজের সন্নিকটে নিয়ে আসে। অধর অগ্রসর হলেই বাচ্চা কণ্ঠ শোনা গেল। কোমরে দুহাত রেখে বলতে লাগলো, তোমরা এখানে কি করছো? আম্মুকে এভাবে আটকে রেখেছো কেন বাবা? থতমত খেয়েছে দুজনেই। ভালো সময় কাপে যান বাচ্চা এসেছে বাধা হতে। একে না মাত্র সবার মধ্যে রেখে আসলো, এখানে এলো কি করে? হয়তো বাবা মায়ের খোঁজ করতে করতেই এখানে এসেছে। কাব্য সরবে না কোনো মতে। চারুর হাতে জোর চলল না। কাব্য বলল, আপু, আমরা লুকোচুরি খেলছি, তোমার আম্মুকে লুকিয়ে রেখেছি। তুমিও বাড়ির সামনের গাছটার পেছনে গিয়ে 1 থেকে 10 গুণ দাও। ওকে, আমি 10 গুণে তোমাদের খুঁজতে আসবো। এনাফ টাইম, যাও তুমি। কাব্য জানে 1 থেকে 10 গুনতে তার সারা রাত পার হবে। প্রণয়ে চলে যেতেই চট করে অধর ছোঁয় চারুর অধরে। তৎক্ষণাৎ কোলে তুলে নিল চারুকে। বলল, লতা, আমার একটা মেয়ে দরকার। কিসের মেয়ে? প্রণয়ের ছোট বোন দরকার। প্রণয় যথেষ্ট বড় হয়েছে, বাচ্চাদের মধ্যে বেশি বয়সের গ্যাপ দেওয়াটা ঠিক হবে না। চলো, প্রেম সাগরে ডুবে বিষকে মনে হলো অমৃত।